আমি মোহাম্মদ জুয়েল আছি আপনাদের সাথে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করার জন্য। নতুন বছরের শুরুতেও জানুয়ারি মাসেও কয়েকটি উপসহকারী প্রকৌশলী নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তন্মধ্যে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের একটি বিজ্ঞপ্তি ছিল, যেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে প্রায় 29টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। এছাড়াও বাংলাদেশ সমস্ত কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল। আর 2016 সালে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল, যার নিয়োগ পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি। তার মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, তারপর বেবজার নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। এরকম অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ছিল যার পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ছিল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অনেকগুলো পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তার নিয়োগ পরীক্ষা এখন অনুষ্ঠিত হয়নি। তারপরে বিপিডিপি আরপিসিএল এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল, যার পরীক্ষা এখন অনুষ্ঠিত হয়নি। এই সমস্ত পরীক্ষাগুলো ধীরে ধীরে হয়তো অনুষ্ঠিত হবে, খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। যাই হোক, সেজন্যই আজকে আমি এই উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আলোচনার শুরুতে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে নিয়োগ পরীক্ষাগুলো কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে অনুষ্ঠিত হয় সেটা আমাদের আগে জানা দরকার। যেমন বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু পাওয়ার জেনারেশন কোম্পানি এবং ডিস্ট্রিবিউশন কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাগুলো সাধারণত বুয়েটে অনুষ্ঠিত হয়। যেমন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি বুয়েটে অনুষ্ঠিত হয়েছিল নিয়োগ পরীক্ষা। এছাড়াও ডেস্কোর নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটাও বুয়েটে অনুষ্ঠিত হয়। তাছাড়া বিভিন্ন পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি বুয়েটে অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও এমআইএসটিতে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে সাধারণত সামরিক বাহিনীর কিছু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে, যেমন আরপিসিএল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি, তারপর বিপিডিপি আরপিসিএল কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটা এখানে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আইবিএতেও কিছু নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। আইবিএতে সাধারণত যেমন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি জিটিসিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা হয়েছিল আইবি এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও বিএডিসির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আইবি এর মাধ্যমে। আইবিএম এও নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আইবিএম কর্তৃপক্ষের মাধ্যমে। রাজুকের পরীক্ষাটা 2017 সালের জানুয়ারি মাসে যে রাজুকের পূর্বাচল প্রকল্প সিটি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল আইবি এর মাধ্যমে। বিআরইবি তারা নিজেরাই পরীক্ষা অনুষ্ঠিত করে থাকে, তারা নিজেরাই সাধারণত পরীক্ষা নিয়ে থাকে। এমইএস এরাও নিজেরাই সাধারণত পরীক্ষা নিয়ে থাকে। ক্যাব সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ এরাও নিজেরাই পরীক্ষা নিয়ে থাকে। কিছু কিছু পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড কিছু পরীক্ষা অনেক সময় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেও হয়ে থাকে। যেমন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পরীক্ষাটা ঢাকা পলিটেকনিকের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। তো আমি আসলে এখন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। আসলে এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আলোচনার পাশাপাশি অন্যান্যগুলোর প্রস্তুতি কিভাবে নিতে হবে, কিভাবে আসলে রুটিন সাজানো দরকার বা কি পড়া উচিত সেগুলো সম্পর্কে আলোচনা চলে আসবে। তো আমি এখানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ প্রস্তুতির জন্য একটা প্রশ্নের ধরন, একটা প্রশ্নের টাইপ নিয়ে আলোচনা করব। সাধারণত বুয়েট কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি এখানে আলোচনা করব, কারণ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরীক্ষাটা বুয়েটে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ওরকম বুয়েটে অনুষ্ঠিত প্রশ্ন হাতে ওরকম না পেলেও আমরা সম্প্রতি যে 2016 সালে ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নটা আমাদের কাছে আছে। তো আমরা সেই প্রশ্নটা আলোচনা করে প্রশ্নের ধরন সম্পর্কে আমরা জানতে পারবো। তবে তার আগে একটা কথা বলে নেই, এই প্রশ্নটা ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে সংগ্রহ করা। যেমন ত্রিপলি ইঞ্জিনিয়ার্স জব প্রিপারেশন গ্রুপ থেকে প্রশ্নটা কালেক্ট করা হয়েছিল। সেখানে একজন ভাই 10টা প্রশ্ন আর একজন ভাই 12টা প্রশ্ন আপলোড করেছিল। এছাড়াও রেডমার্ক ইঞ্জিনিয়ার্স গ্রুপের নুরুল ইসলাম ভাই একটা প্রশ্ন কম্পাইল করে আপলোড করেছিলেন। সেই প্রশ্নটাও সেখান থেকে অনেক হেল্প নেওয়া হয়েছে এই প্রশ্নটার জন্য, এবং সর্বোপরি এদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আসলে এদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এবং এই গ্রুপে যে সমস্ত ভাইরা আসলে পরীক্ষায় দিয়ে এসে আবার প্রশ্নগুলো আপলোড করেন, তাদের এই পরিশ্রমটা ছাড়া আসলে প্রশ্নটা সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না। তো তারা অনেক কষ্ট করেছেন প্রশ্নটা সংগ্রহ করতে। তবে আমি 3 জনের প্রশ্নতেই 3 রকমের কিছু আসলে দেখা গেছে যে পরীক্ষা দিয়ে আসার পরে হয়তো প্রশ্নটা পুরোপুরি মনে রাখা সম্ভব হয়ে ওঠে না, তাই একটু মানের ব্যতিক্রম, একটু সার্কিটের ব্যতিক্রম এগুলো থাকতেই পারে।
তো এই জন্য আসলে প্রশ্নটা হুবহু ভাবে যে নিয়োগ পরীক্ষার প্রশ্নটা হয়েছিল তার সাথে মিলতে নাও পারে, তবে অনেকাংশে আসলে আমরা তো হুবহু প্রশ্নটা না মিললেও সমস্যা নেই, আমাদের আসলে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া নেওয়া দরকার, ধারণা নেওয়া দরকার। সেই জন্য আসলে আমি এখানে আলোচনা করব। তো এই জন্য আমরা যে প্রশ্নটা আসলে এখানে নিয়ে আলোচনা করছি তাতে আসলে আমরা ডিপার্টমেন্টাল অংশ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করব, নন ডিপার্টমেন্টাল অংশও থাকবে। তবে বইয়ের কোশ্চেন প্যাটার্ন আগে আমরা জেনে নিই মার্ক ডিস্ট্রিবিউশনটা। মার্ক ডিস্ট্রিবিউশনে দেখা যায় যে ডিপার্টমেন্টাল অংশে প্রায় 14টা প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্নের মান থাকে 5 মার্ক করে, 70 মার্ক থাকে হচ্ছে ডিপার্টমেন্টাল অংশ থেকে। আর নন ডিপার্টমেন্টাল অংশ থেকে থাকে হচ্ছে আরো 30 মার্কস, সেখানে প্রায় 60টি এমসিকিউ থাকে এবং বিভিন্ন সাবজেক্টের উপর এমসিকিউ থাকে, সেগুলো মোট 0.5 করে থাকে প্রতিটা এমসিকিউর মান, সেখানে টোটাল 60টা মার্কের এমসিকিউর মান থাকে হচ্ছে কি 30 মার্কস। তো আমরা আসলে ডিপিডিসি প্রশ্নটা দেখি বইয়ের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য। তো আমরা যদি প্রশ্নটা দেখি তাহলে দেখতে পাবো যে প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন লেখা আছে যে ফাইন্ড আউট দ্য ভোল্টমিটার অ্যান্ড অ্যামিটার ভ্যালু ইন দ্য ফলোইং সার্কিট। আমি এখানে আসলে প্রশ্নের সলিউশনগুলো করব না, প্রশ্নগুলো কি ধরনের, কোন বই থেকে আসছে বা কোন চ্যাপ্টার থেকে আসছে সেই সম্পর্কে, বা কিভাবে বইয়ের সেক্টরে প্রশ্ন করা হয় সেই সম্পর্কে আসলে আলোচনা করব। তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা খুবই সহজ একটা ম্যাথ। আমার মনে হয় যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা এমন কেউই বাকি নাই যারা এই প্রশ্নের অ্যান্সার দিতে পারেনি। তো এই প্রশ্নটা আসলে একটা সিরিজ সার্কিটের ম্যাথ। এখানে 3টা রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, এখানে একটা অ্যামিটার ভ্যালু চেয়েছে এবং ভোল্টমিটার ভ্যালু চেয়েছে। আসলে অ্যামিটার ভ্যালু মানে আমরা আসলে ম্যাথটা যেভাবে করতাম যে কারেন্ট বের করতে বলা হতো এবং একটা নির্দিষ্ট লোড রেজিস্ট্যান্স বা একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্সের আর একটা ভোল্টেজ ড্রপ বের করা হতো, সেই ম্যাথের অনুকূলেই আসলে এই ম্যাথটা। এটা আসলে বেসিক ইলেকট্রিসিটির একটা ম্যাথ, বেসিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে সিরিজ, প্যারালাল এবং মিক্স সার্কিটের ম্যাথ রয়েছে। মোটামুটি সেগুলো প্র্যাকটিস করলে আসলে হুবহু ম্যাথটা কমন না পড়লেও সাধারণত বেসিক নলেজ থাকলেই এই ম্যাথটার অ্যান্সার করা সম্ভব। 2 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই যে 2 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে a 20 volt battery has an internal resistance of 2 ohm. Calculate the voltage regulation if 10 ohm resistor is connected in parallel. এটা আসলে একটা ব্যাটারি বা সেলের চ্যাপ্টারের একটা ম্যাথ। এটা আসলে বেসিক ইলেকট্রিসিটি সম্পর্কে মোটামুটি ভালো ধারণা থাকলে এই ম্যাথটা পারা সম্ভব। আমি এক সময় আসলে এই ম্যাথগুলো সবগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমি বলতে চাচ্ছি যে আসলে এগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আসছে সেই সম্পর্কে। এই ম্যাথটা আসলে বেসিক ইলেকট্রিসিটির বইয়ের চ্যাপ্টারগুলো, আসলে সেলের চ্যাপ্টারগুলো বা বিভিন্ন রেফারেন্স বইয়ের সাহায্য নিয়ে আসলে আলোচনা করলেই দেখা গেছে পারা সম্ভব হয়ে থাকে। তো তবে একটা কথা বলে রাখি যে বইয়ের কোশ্চেন প্যাটার্নটা আসলে ইংরেজিতে কোশ্চেন করা হয়ে থাকে। ডিপ্লোমা সেক্টরটা বাংলা মিডিয়ামের হলেও কোশ্চেনগুলো যেহেতু ইংলিশে করা হয়ে থাকে, তাই আসলে ইংলিশ রেফারেন্স বইগুলোর হেল্প নিলে এবং সেগুলো নিয়ে একটু প্র্যাকটিস করলে দেখা গেছে যে প্রশ্নগুলো আসলে খুবই ইজি মনে হবে এবং খুব সহজেই পারা সম্ভব। 3 নম্বর প্রশ্নটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটাতে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য ফলোইং কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। এখানে আসলে এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন। এটা একটা এসি সার্কিটের প্রশ্ন। এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, ইন্ডাক্টর দেওয়া আছে এবং ক্যাপাসিটর দেওয়া আছে। ক্যাপাসিটর আরআরিতে ভোল্টেজ ড্রপ বের করতে বলা হয়েছে এবং ইন্ডাক্টরের আরআরিতে কারেন্ট বের করতে বলা হয়েছে। এই সার্কিটও খুবই একটা সিম্পল সার্কিট, এসি সার্কিট একটা সিম্পল সার্কিট। তো এটা আসলে দেখা গেছে যে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এবং ইলেকট্রিক্যাল সার্কিট 2 এই দুইটা বই মোটামুটি সলভ করলে, বা ইংরেজি লেখকদের কিছু বই আছে রেফারেন্স, যেমন ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বই, হ্যাঁ, এই সমস্ত বইগুলো একটু মানে ছোট ছোট কিছু ম্যাথ, এই সমস্ত ম্যাথগুলো একটু প্র্যাকটিস করলে দেখা গেছে এই ম্যাথগুলো পারা সম্ভব হয়ে যায়। তো এটা আসলে একটা এসি সার্কিটের ম্যাথ দেখা যাচ্ছে। 4 নম্বর ম্যাথের দিকে তাকালে আমরা দেখতে পাই যে 4 নম্বর ম্যাথে বলা হয়েছে আসলে ম্যাথটা এখানে যিনি আসলে আপলোড করেছিলেন প্রশ্নটা তিনি আসলে পুরোপুরি প্রশ্নটা মনে রাখতে পারেননি এবং এই প্রশ্নটা আসলে যে আমরা যে রেড মার্কস ইঞ্জিনিয়ার গ্রুপে যে প্রশ্নটা কালেকশন করেছিলাম এই প্রশ্নটা সেখানে ছিল না। আবার ট্রিপল ইঞ্জিনিয়ার জব প্রিপারেশন গ্রুপে যে 2 জন প্রশ্নটা আপলোড করেছিলেন তার মধ্যে একজনের প্রশ্নে এই প্রশ্নটা ছিল আর একজনের প্রশ্নে ছিল না। তো যাই হোক, আমরা আসলে প্রশ্নটা আসলে কোন চ্যাপ্টার থেকে হতে পারে বা কোন ধরনের বই থেকে হতে পারে বা প্রশ্নটা আসলে কি টাইপের সেটা সম্পর্কে ধারণা নিব। তাই হুবহু প্রশ্নটা না মিললেও সমস্যা নেই। এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেটা হচ্ছে যে a moving coil instrument gives an FSD when the current is 2 ampere and its resistance is 100 ohm. Calculate the value of the shunt to be connected in parallel with the meter to enable it to be used as an ammeter for measuring currents up to 50 ampere. তো আসলে হুবহু এই ম্যাথটার মতো এরকম না থাকলে এখানে আসলে বলা হয়েছে যে
শান্ট ভ্যালুটা বের করতে বলা হয়েছে। এটা আসলে ইলেকট্রিক্যাল মেজারমেন্টস 1 বা মেজারমেন্টস 2 এর একটা ম্যাথ হতে পারে। সাধারণত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেজারমেন্টস 1 এবং ইলেকট্রিক্যাল মেজারমেন্টস 2 নামক দুটো বই রয়েছে, সেখানে এই ধরনের ম্যাথ থাকতে পারে। তবে যে সমস্ত যেমন ইংরেজি রাইটারদের যে সমস্ত বইগুলো আছে সেই সমস্ত বইয়ে দেখা গেছে যে ডিসি সার্কিটের অংশের মধ্যেই বা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অংশের মধ্যেই ইনস্ট্রুমেন্টস মেজারমেন্টস একটা চ্যাপ্টার থাকে, সেই চ্যাপ্টার থেকে এই ম্যাথটা হয়ে থাকতে পারে। তো এই ম্যাথটাও খুব কঠিন একটা ম্যাথ না, এই ম্যাথের সলিউশন নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে এই ম্যাথটা তার মানে আমাদের ডিসি সার্কিটের অংশের অন্তর্ভুক্তই পড়ে। 5 নম্বর ম্যাথটার দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর ম্যাথটাও আমাদের পরিচিত একটা ম্যাথ, চেনা জানার মধ্যে একটা ম্যাথ। এখানে বলা হয়েছে যে ফর এ 3-phase AC circuit shown in below, calculate the sum of total readings of 2 wattmeter when phase to neutral voltage is 200 volt and is Z, মানে আসলে এখানে রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছে বা ইম্পিডেন্সের কথা বলা হয়েছে যে 500 ওহম। তো এই ম্যাথটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা আসলে একটা স্টার ডেল্টার একটা 3 ফেজের একটা মোটর, যেখানে আসলে 2টা ওয়াটমিটার রিডিং চাওয়া হয়েছে। তো এখানে আসলে এই ম্যাথটা সাধারণত এসি সার্কিটের মধ্যে ইলেকট্রিক্যাল সার্কিট 2 এবং দেখা যায় যে মেজারমেন্টস এর আওতার মধ্যে পড়ে যায় এই ম্যাথটাও। তো আসলে এই ম্যাথগুলো যদি আমরা দেখা যাচ্ছে তার মানে আমরা এখানে কয়েকটা বইয়ের নাম পেলাম, যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বেসিক ইলেকট্রিসিটি অথবা ইলেকট্রিক্যাল সার্কিট 1 ইলেকট্রিক্যাল সার্কিট 2 এবং মেজারমেন্টস এর যে বই, এই বই থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি যে এই বইগুলো থেকে প্রায় এখানে 5টা প্রশ্নের মতো আমরা দেখতে পাচ্ছি যে কমন, হয়তো বা সামনে আরো কিছু প্রশ্ন আমরা দেখব। এখানে 6 নম্বর প্রশ্নটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর প্রশ্নতে এখানে বলা হচ্ছে যে ইফ দ্য R equals to 350 ওয়াট, L equals to 250 VAR এবং C equals to 150 VAR, find out the circuit পাওয়ার ফ্যাক্টর। এখানে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলা হয়েছে। এটাও একটা সিম্পল সার্কিট, এই সার্কিটটাও সাধারণত ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর মধ্যে থাকতে পারে এই ম্যাথটাও, অথবা মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বইয়ের ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, অথবা দেখা যাচ্ছে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকতে পারে বা পাওয়ার ফ্যাক্টর ম্যাথগুলো যেখানে রয়েছে সেখানে থাকতে পারে। এটা খুবই সিম্পল একটা ম্যাথ বা খুবই সিম্পল একটা সার্কিট, অনেকে হয়তো এই ম্যাথটা পেরেছেন। তো দেখা যাচ্ছে যে আসলে ম্যাথটা খুব টাফ কিছু না, দেখলে দেখবেন যে ম্যাথটা খুবই ইজি, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা এমন ভাবে করা হয়ে থাকে বা কোশ্চেনটা এমন ভাবে করা হয়ে থাকে যে হঠাৎ করে কেউ দেখলে তার কাছে একটু কঠিন মনে হতে পারে, স্বাভাবিক একটু কঠিন লাগতেই পারে। আবার যেহেতু কোশ্চেনটা ইংরেজি প্যাটার্নে করা, যেহেতু ইংরেজি ভাষায় করা, ইংরেজি ভার্সনে করা, তাই যারা আসলে ইংরেজি ভার্সনে কিছু না কিছু প্র্যাকটিস না করেছেন তাদের জন্য হয়তো অনেক সময় বুঝে উঠতে একটু কষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, 7 নম্বর প্রশ্নটার দিকে দেখলে আমরা দেখতে পাই যে 7 নম্বর প্রশ্নেতে একটা কথা বলা হচ্ছে যে এ 3-phase 8-pole motor is fed from a 50 Hz supply. If frequency is increased 20%, find out the full load speed when slip is 0.03. এটা আসলে একটা মোটরের একটা 3-phase ইন্ডাকশন মোটর, এটা আসলে একটা এসি মেশিনের একটা ম্যাথ। এখানে আসলে ম্যাথটা খুব বেশি একটা টাফ না হলেও কিন্তু এখানে দেখেন যে আসলে ইংরেজিতে প্রশ্ন করার কারণে অনেকের বুঝতে হয়তো অসুবিধা হয়ে যেতে পারে। যেমন আমি সবার কথা বলছি না, যারা আসলে অভ্যস্ত না তাদের কথা বলছি। এখানে দেখা যাচ্ছে যে ইজ ফেড ফ্রম একটা শব্দ আছে, এই শব্দটা দ্বারা আসলে দেখা যাচ্ছে যে অনেকে বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে যে আসলে কি জিনিস। এই জন্য আসলে যারা শুধুমাত্র বাংলা ভার্সনে প্র্যাকটিস করেছেন তারা যদি আসলে ইংরেজি রেফারেন্স বইগুলো একটু ঘাটাঘাটি করেন, দেখা যাচ্ছে তাদের জন্য এই প্রশ্নটা খুব একটা টাফ হয়ে উঠবে না। আমি ধীরে ধীরে আসলে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এখানে 8 নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এখানে বলা হয়েছে যে 5 horsepower motor efficiency is 50%, what is the value of current if it is fed from a 220 voltage? তো এই ম্যাথটার দিকে খেয়াল করে দেখেন আপনারা, আসলে ম্যাথটা যে খুব বড় একটা ম্যাথ তাও না, আসলে খুবই ছোট একটা ম্যাথ, এবং এই ম্যাথগুলোর জন্য আসলে কোশ্চেন প্যাটার্নে নির্ধারিত জায়গা দেওয়া থাকে, খুবই অল্প জায়গা দেওয়া থাকে, যার কারণে আপনি কাটাকাটি করার কোনো সুযোগ পাবেন না। দেখেছি ম্যাথটা একবারই করতে হবে, আর ম্যাথটাও খুব বড় না, অল্প একটু সূত্র একটু ফর্মুলা ইউজ করলে দেখা যাচ্ছে ম্যাথটা হয়ে যায়। তো এই জন্য আসলে খুব প্র্যাকটিসেরও প্রয়োজন। 9 নম্বর প্রশ্নটা দিকে দেখি আমরা। 9 নম্বর প্রশ্নটা আসলে ট্রান্সফরমার একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে ইন দ্য সার্কিট শোন ফিগার 7.1 ফাইন্ড আউট দ্য প্রাইমারি কারেন্ট আইপি। তো এখানে ট্রান্সফরমার এখানে বিভিন্ন মানগুলো দেওয়া আছে, যে প্রাইমারি সেক্টর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে, লোড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, তো সেকেন্ডারি, তো এখানে মানগুলো দেওয়া আছে ট্রান্সফরমার সার্কিটে দিয়ে বলছে যে এখানে প্রাইমারি কারেন্টটা বের করতে। তো এই ম্যাথটা খুবই ছোট একটা, খুবই সংক্ষিপ্ত একটা ম্যাথ, ট্রান্সফরমার সেক্টরের একটা ম্যাথ, মাত্র দুটো ফর্মুলা ইউজ করলে আসলে
আসলে ম্যাথটার অ্যান্সার বের করা সম্ভব হয়ে যায়। তো ট্রান্সফরমারের বইয়ের সাধারণত যে এসি মেশিন 1 বই রয়েছে, এসি মেশিন 2 যে বইগুলো রয়েছে, এই বইগুলো দেখা গেছে যে ম্যাথগুলো ছোট ছোট ম্যাথগুলো খুব বড় বড় ম্যাথ করা আসলে প্রয়োজন হয়ে ওঠে না। দেখা যাচ্ছে ম্যাথগুলো ছোট ছোট ম্যাথগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখলে বা ফর্মুলাগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখলে এই ম্যাথগুলোতে আসলে অ্যান্সার করা সম্ভব হয়ে যায়। তারপরে 10 নম্বর প্রশ্ন একটা প্রশ্ন রয়েছে, এখানে বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু I1 and I2 when the voltage of diode is 0.7 ভোল্ট। হ্যাঁ, তো এই ম্যাথটা আসলে দেখা যাচ্ছে যে আমাদের বেসিক ইলেকট্রনিক্স এর সেক্টরে একটা ম্যাথ। সাধারণত ডিপ্লোমা লেভেলে এই ম্যাথগুলো তেমন একটা থাকে না, একটু কম থাকে, মানে ইলেকট্রিক্যাল টেকনোলজির ক্ষেত্রে একটু কম থাকে, এগুলো তারা একটু কম করে অভ্যস্ত। তবে ইংরেজি লেখকদের বইগুলো যদি আপনারা দেখেন, এখানে আলেকজান্ডার সাদুকের বই আছে, তারপরে বয়েল স্ট্রিটের বই আছে, এই বইগুলো বিএল ট্রেজার বই আছে, এই বইগুলো থেকে আসলে মানে একটু প্র্যাকটিস করলে, মানে রেফারেন্স বইগুলো একটু সাহায্য নিলে বা একটু প্র্যাকটিস করলে ম্যাথগুলো, এগুলো খুবই ছোট এবং সংক্ষিপ্ত ম্যাথ, অল্প কয়েক লাইনের ম্যাথ, দেখছি যে এই ম্যাথগুলোতে অ্যান্সার করা সম্ভব হয়ে ওঠে। তারপরে 11 নম্বর যে ম্যাথটা আসছে, সেই ম্যাথটা আসছে যে ড্র দ্য সাইন ওয়েভ অফ V1 and V2 ইফ ডায়োড ইজ অন কন্ডিশন। এই ম্যাথটাও আসলে খুবই ছোট একটা ম্যাথ, এখানে একটা সাইন ওয়েভ আঁকতে বলা হয়েছে। তো এই ম্যাথটা দেখলেও আমরা দেখতে পাই যে এটাও আসলে ইলেকট্রনিক্স সেক্টরে একটা ম্যাথ। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে বুয়েট কোশ্চেন প্যাটার্নে এই পর্যন্ত আমরা 11টা প্রশ্নের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে ইলেকট্রনিক্স সেক্টর থেকে অ্যাডভান্স ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে আপনার বেসিক ইলেকট্রনিক্স, এই বইগুলো পড়লে, তারপর বেসিক ইলেকট্রিসিটি, ইলেকট্রিক্যাল সার্কিট 1, ইলেকট্রিক্যাল সার্কিট 2, এই বইগুলো সম্পর্কে বেশ ভালো একটা নলেজ থাকলে এবং বেশ ভালো প্র্যাকটিস থাকলে এবং পাশাপাশি যদি আমরা একটু রেফারেন্স বইগুলো একটু ঘাটাঘাটি করি, তাহলে দেখা যাচ্ছে যে ম্যাথগুলো আসলে খুব বড়ও না, খুব কঠিনও না। তবে বুয়েট কোশ্চেন প্যাটার্নের ম্যাথগুলো সাধারণত তারা এমনভাবে তৈরি করে থাকে যেগুলো আপনি হয়তো হুবহু কোনো বই কমন না পেলেও বেসিক নলেজ ভালো থাকলে ম্যাথগুলোর অ্যান্সার করতে পারবেন। এখানে 12 নম্বরে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি যে ইন দ্য ফলোইং সার্কিট দ্য ভ্যালু অফ IC ইজ 10 মিলিঅ্যাম্পিয়ার এন্ড বিটা ইজ 250, ফাইন্ড আউট দ্য বেস ইমিটার কারেন্ট। এখানে যে ম্যাথটা আছে এটা আসলে একটা মসফেটের ম্যাথ। এই ম্যাথটা নিয়ে আসলে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, যেমন আমি 3 জনের প্রশ্নে 3 রকমের এবং 3 জনের মধ্যে যাদের কাছে আসলে প্রশ্নের হেল্প নিয়েছি তাদের প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে আসলে ট্রিপল ইঞ্জিনিয়ার জব প্রিপারেশন গ্রুপে যে 2 ভাই প্রশ্নটা আপলোড করেছিলেন তার মধ্যে কেউই আসলে সঠিকভাবে প্রশ্নটা মনে রাখতে পারেননি। আসলে মনে রাখাটা কষ্টকর, পরীক্ষা দিয়ে আসে এরকম প্রশ্নটা মনে রাখাটা কষ্টকর। তবে আসলে একটা ধারণা পাওয়া যায় যে এই ম্যাথটা আসলে একটা মসফেটের ম্যাথ। যদি আমরা দেখা গেছে যে বেসিক ইলেকট্রনিক্স সেক্টরের ম্যাথগুলো একটু ভালো করে করি, ছোট ছোট ম্যাথ, হ্যাঁ খুবই সহজ ম্যাথ, যদি একটু ভালো করে প্রিপারেশন নেওয়া থাকে তাহলে দেখা গেছে যে এই ম্যাথগুলোতে অ্যান্সার করা সম্ভব। এখানে 13 নম্বর এবং 14 নম্বর কোশ্চেন দুটো আমরা যদি দেখি, 13 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ SWR ইফ দ্য রিফ্লেকশন অফ কোএফিসিয়েন্ট ইজ 20 এবং অ্যাঙ্গেল হচ্ছে 45 অ্যাঙ্গেল। তো এখানে ম্যাথটাতে আসলে দেখা যায় যে এখানে SWR দ্বারা আসলে বোঝানো হচ্ছে যে স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। এটা আসলে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের একটা ম্যাথ এবং এটা খুবই সংক্ষিপ্ত এবং ছোট একটা ম্যাথ। তবে এই ধরনের ম্যাথগুলো পারার জন্য আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরের বইগুলোর পাশাপাশি কিছু ইংরেজি লেখকের বইগুলোর রেফারেন্স বইগুলো যদি একটু হেল্প নেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে ম্যাথগুলো বুঝতে, কোশ্চেন প্যাটার্নটা বুঝতে সহজ হবে এবং কোশ্চেনগুলো পারা খুব ইজি হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা আসলে টেলিকমিউনিকেশন সেক্টর থেকে ম্যাথটা দেওয়া হয়েছে যে a signal MT band with limited 3.4 kilohertz, the signal is sampled 20% and binary is 512 levels. What is the bit rate? বিট রেট চাওয়া হয়েছে। এই ম্যাথটা আসলে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা ম্যাথ। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইলেকট্রিক্যাল টেকনোলজির ক্ষেত্রে একটা বই ছিল যে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তবে আসলে এই ম্যাথগুলো ভালো পারার জন্য, টেলিকমিউনিকেশন সেক্টরের ম্যাথগুলো ভালো পারার জন্য কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর কিছু ম্যাথ করলে বা নেটও এগুলো পাওয়া যেতে পারে, বিভিন্ন লেখকের বইও রয়েছে, এগুলো আসলে একটু প্র্যাকটিস করলে দেখেছে যে এই ম্যাথগুলো অ্যান্সার করা খুবই সহজ বা সম্ভবপর হয়ে উঠবে। তো বুয়েট কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা চলো ডিপিটিসির একটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে এতক্ষণ আলোচনা করতেছিলাম। ডিপিটিসি কোশ্চেন প্যাটার্ন থেকে আমরা দেখতে পেলাম যে আসলে বেসিক ইলেকট্রিসিটি, তারপরে ইলেকট্রিক্যাল সার্কিট 1, ইলেকট্রিক্যাল সার্কিট 2, মেজারমেন্টস, তারপরে এসি মেশিন, ডিসি মেশিন, হ্যাঁ সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, এছাড়াও রয়েছে আসলে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বেসিক ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, অ্যাডভান্স ইলেকট্রনিক্স, এই সমস্ত বইগুলো থেকে আসলে মোটামুটি যদি এই সমস্ত বইয়ের মূল থিওরির উপরে একটা ভালো ধারণা থাকে, ম্যাথগুলো যদি করা থাকে এবং মোটামুটি একটা ভালো প্রিপারেশন থাকে, পাশাপাশি যদি একটু ইংরেজি রাইটারদের, একটু লেখকদের বিভিন্ন বইগুলো রয়েছে, যেমন আমি বলেছিলাম যে ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস বই এবং আলেকজান্ডার এবং সাদুকের বই রয়েছে, এই সমস্ত বইগুলো যদি আসলে আমরা একটু প্র্যাকটিস করতে পারি, এই সমস্ত বই থেকে যদি আমরা
আমরা পাশাপাশি একটু হেল্প নেই, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ম্যাথই যেহেতু আসলে নির্ধারিত জায়গা দেওয়া থাকে, তাই ম্যাথগুলো খুব বড় থাকে না, ছোট ম্যাথ থাকে এবং খুব সহজ ম্যাথ থাকে। দেখা যাচ্ছে একটা বা দুটো ফর্মুলা ইউজ করে ম্যাথের অ্যান্সারটা বের করে ফেলা যায়, বা একটু টেকনিক্যালি টাইপের থাকে, একটু ক্রিয়েটিভিটি থাকে ম্যাথগুলোর মধ্যে। তো এই জন্য এগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখলে দেখা গেছে যে আসলে 14টা প্রশ্নের মধ্যে 14টা প্রশ্নেরই অ্যান্সার করা সম্ভব হয়ে ওঠে। তো দেখা গেছে যে আসলে এই পরীক্ষাগুলোতে সবাই খুব বেশি একটা ভালো করতে পারেন না, কারণ অনেকে আসলে বাংলা ভার্সনে পড়াশোনা করে থাকেন, ফলে দেখা গেছে যারা ইংরেজি ভার্সন না পড়ছেন বা যারা দেখা গেছে যে বিসি না পড়তেছেন, তাদের জন্য দেখা গেছে যে অনেক সময় একটু টাফ হয়ে যায়, প্রশ্ন বুঝতে আসলে টাফ হয়ে যায়। আমি বলতেছি না যে প্রশ্নগুলো খুব কঠিন, প্রশ্ন বুঝতে টাফ হয়ে যায়। তো এই জন্য আসলে আমাদের একটা সঠিক একটা প্রিপারেশন নেওয়া উচিত। আর এই প্রিপারেশনের জন্য আমি একটা কোর্স কারিকুলাম সাজিয়েছি। তো কোর্সটা আসলে সাবস্টেশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জব প্রিপারেশন কোর্স ডিসক্রিপশন নামে আর কি সাজিয়েছি। এখানে ডিপার্টমেন্টাল অংশ রেখেছি, নন ডিপার্টমেন্টাল অংশ রেখেছি। নন ডিপার্টমেন্টাল নিয়ে আমি এখানে আলোচনা করিনি। আমি এই ভিডিওর সাথে ডিপিডিসি প্রশ্নটা আপলোড করে দিব, বা আপনার চাইলে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনার রেডমার্কস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স গ্রুপ থেকে প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারবেন। নুরুল ইসলাম ভাই সেটাকে এখানে আপলোড করে দিয়েছেন। তো এখানে কোর্স ডিসক্রিপশন নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ডিপ্লোমা সেক্টরে আসলে আমরা কি কি বই পড়তে পারি এবং কি কি রেফারেন্স, কি কি টপিকস নিয়ে আসলে আমরা পড়াশোনা করতে পারি, সেই বিষয়ে এখানে আমি একটু আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাই যে প্রথমে আমি এখানে সাজিয়েছি যে কোর্স কোড দিয়েছি, একটা কোর্স টাইটেল দিয়েছি, এবং এখানে যে টপিকস রয়েছে, তারপরে রেফারেন্স বুকস এর কথা রয়েছে, এখানে কোর্স টাইটেল। তো আমরা কোর্স কোড যদি কোর্স কোড 1 যদি দেখি, যে এখানে 0.001 নামক একটা কোর্স করেছি। এই কোর্সের আন্ডারে রয়েছে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই কোর্স টাইটেল, এবং টপিকস থাকবে এখানে বেসিক ইলেকট্রিসিটি, ডিসি সার্কিট, এসি সার্কিট, ডিসি ট্রানজিয়েন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্টস, এই সমস্ত টপিকগুলো এই বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে কমপ্লিট করা হবে। এবং মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে বইগুলো থাকবে, রেফারেন্স বই, সেগুলো হচ্ছে যে বেসিক ইলেকট্রিসিটি, সার্কিট 1, সার্কিট 2, মেজারমেন্টস, এই বইগুলো মোটামুটি এখানে ক্লিয়ার হয়ে যাবে। তবে আমরা যেহেতু ইংরেজি ভার্সনে পড়াশোনা করব বা ইংরেজি লেকচার শিট বা ইংরেজি বিষয়গুলো দেখব, তাই আমরা ইংরেজি লেখকদের বইগুলো এখানে প্রাধান্য দিব একটু। তারপরে 2 নম্বর কোর্সটা যদি আমরা দেখি, 2 নম্বর কোর্সে রয়েছে যে কোর্স কোডে রয়েছে যে ইলেকট্রিক্যাল মেশিনের মধ্যে যে টপিকসগুলো এখানে কভার করা হবে, সেটা হচ্ছে যে ডিসি মোটর, সিঙ্গেল ফেজ, 3 ফেজ ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার, ডিসি জেনারেটর, অল্টারনেটর এন্ড সিনক্রোনাস মোটর। তো এই টপিকসগুলো আসলে আপনারা পাবেন ডিসি মেশিন, এসি মেশিন, এই বইগুলোর মধ্যে। এছাড়াও আপনারা ইংরেজি রাইটারে যেমন বিএল থেরেজার বই রয়েছে, হ্যাঁ, বিএল থেরেজার ইলেকট্রিক্যাল টেকনোলজির যে বইগুলো রয়েছে মেশিনের, সেই বইগুলো দেখতে পারেন। এরপরে আমরা যদি এখানে পাওয়ার সেক্টর দেখি, যে 3 নম্বর কোর্স কোডে আমরা দেখতে পাই যে পাওয়ার সিস্টেম নিয়ে কথা বলা হয়েছে, পাওয়ার সিস্টেম। তো এই কোর্স টাইটেলটা হচ্ছে পাওয়ার সিস্টেমের। এখানে টপিকস থাকবে হচ্ছে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, তারপরে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এনার্জি, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন, হ্যাঁ, এই টপিকসগুলো এখানে থাকবে মূলত। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরের যদি রেফারেন্স বইগুলো দেখি, তাহলে আমরা দেখি যে 2টা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের বই রয়েছে, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন 1, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন 2। এছাড়াও রয়েছে জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি বই, তারপর রয়েছে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন বই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোর্স। এবং আমরা 4 নম্বর কোর্সের দিকে দেখতে পাই যে বেসিক ইলেকট্রনিক্স নামক একটা কোর্স টাইটেল এখানে সাজিয়েছি আমি। টপিকস এখানে রাখা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ফিজিক্স, হ্যাঁ, ডায়োডস, ট্রানজিস্টর, অপ এম্প এন্ড মসফেট। আসলে ইলেকট্রনিক্স সেক্টর থেকে বেশিরভাগ কোশ্চেন আসে হচ্ছে ডায়োডস, অপ এম্প এন্ড মসফেট থেকে। হ্যাঁ, এই সেক্টরগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে। মসফেটের একটা ম্যাথ দেখা যায় যে বুয়েট কোশ্চেন প্যাটার্নে প্রায় সময় থাকে মসফেটের একটা ম্যাথ, এবং অপ এম এর ম্যাথগুলো সাধারণত সহকারী প্রকৌশলী পদের জন্য দিয়ে থাকে। তবে এইগুলোর ক্ষেত্রে আমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। এবং ডায়োডের ম্যাথ তো প্রায় সময় থাকে, হরহামেশাই থাকে। এইগুলোর জন্য ডিপ্লোমা সেক্টরের যে রেফারেন্স বইগুলো রয়েছে, যে বেসিক ইলেকট্রনিক্স, অ্যাডভান্স ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এই বইগুলো রয়েছে। সর্বশেষ একটা কোর্স করা হয়েছে যে 005 কোর্স কোডে, সেটা হচ্ছে কোর্স টাইটেল হচ্ছে যে টেলিকমিউনিকেশন, কোর্স টাইটেল দেওয়া হয়েছে। টপিকস হচ্ছে আসলে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল সিস্টেম। রেফারেন্স বই হচ্ছে আসলে ডিপ্লোমা সেক্টর কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো আমি আসলে দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রোল সিস্টেম নামক একটা অংশ রয়েছে। কন্ট্রোল সিস্টেম থেকে প্রায় সময় ম্যাথ থাকে। এটা আসলে সাধারণত সহকারী প্রকৌশলীদের জন্য কন্ট্রোল সিস্টেম থেকে বেশিরভাগ দেখা যায় যে জিটিসিএল এর যে প্রশ্ন হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে কন্ট্রোল সিস্টেম থেকে প্রায় 2টো ব্লক ডায়াগ্রামের ম্যাথ দিয়েছিল। কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা সেক্টরের ম্যাথ থাকে, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরে কমিউনিকেশন সেক্টর থেকে
থেকেও থাকে, কন্ট্রোল সিস্টেম থেকেও থাকে। তো আসলে মূলত আমরা যদি বুয়েট কোশ্চেন প্যাটার্নটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি ডিসি সার্কিট, এসি সার্কিট, মেশিন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কন্ট্রোল সিস্টেম, মোটামুটি এই টপিকসগুলোর মধ্যে থেকে আসলে বুয়েট কোশ্চেনটা করে থাকে। তো আসলে এই কোর্স টাইটেল সাজানো হয়েছে এমন ভাবে যে আপনি শুধু যে বুয়েট কোশ্চেন প্যাটার্নের উপর লক্ষ্য রেখে পড়াশোনা করবেন তা না, আপনি যদি এই বিষয়গুলো কভার করতে পারেন তাহলে যে কোনো সেক্টর, যে কোনো পরীক্ষা, যে কোনো নিয়োগ পরীক্ষার মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো বুয়েট সেক্টর সাধারণত ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন দেওয়া হয়ে থাকে, তবে আমি বলবো যে ম্যাথমেটিক্যালস না, আপনি থিওরি, ম্যাথমেটিক্স এবং এমসিকিউ সবগুলো টাইপের যদি একসাথে কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে দেখা যাবে যে সব ধরনের প্রিপারেশনের নিয়োগ পরীক্ষার প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে। তো এখানে আমি নন ডিপার্টমেন্টাল পার্টে যেটা সাজিয়েছি, যে বিভিন্ন কোর্স কোড দিয়েছি এখানে 6, 7, 8, 9, 10 কোর্স কোড, এবং কোর্স টাইটেলের মধ্যে এখানে আমি রেখেছি যে প্রথম প্রায়োরিটি দিয়েছি আসলে জেনারেল নলেজকে। জেনারেল নলেজ আসলে প্রায় পরীক্ষাতে, প্রায় নিয়োগ পরীক্ষাতে যদি অন্য কোনো অংশ নাও থাকে, বাংলা, ইংলিশ, ম্যাথ নাও থাকে, জেনারেল নলেজ কিন্তু থাকেই। হ্যাঁ, জেনারেল নলেজ থেকে অবশ্যই প্রশ্ন থাকে, এটা দেখাই যাচ্ছে। ক্যাবের পরীক্ষাতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জেনারেল নলেজ থেকে অনেকগুলো প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও প্রত্যেক পরীক্ষাতে মোটামুটি জেনারেল নলেজ থাকেই। জেনারেল নলেজ এটা আমাদের পড়তে হবে। তারপরে এছাড়াও আছে বাংলা, তারপর হচ্ছে ইংলিশ। বাংলাতে সাধারণত ব্যাকরণ সেক্টর থেকে আসলে প্রশ্ন করাটা হয় থাকে বেশি। ইংলিশ সেক্টরে আসলে গ্রামার সেক্টর থেকে প্রশ্ন করা হয়ে থাকে। এছাড়াও অনেক সময় ইংলিশ সেক্টর থেকে প্যারাগ্রাফ লিখতে দেয় বা শর্ট এসে লিখতে দেয়, অ্যাপ্লিকেশন লিখতে দেয়। যেমন জিটিসিএল এর কোশ্চেনে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে দিয়েছিল টেকনিক্যাল এডুকেশনের ইম্পর্টেন্স সম্পর্কে। তারপর আরপিসিএল এর পরীক্ষাতে রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা এসে লিখতে দিয়েছিল। আমি মূলত আসলে এই কোর্সগুলো নিয়ে তেমন কোনো ভিডিও টিউটোরিয়াল দিব না, তবে এখান থেকে আসলে মূল যে টপিক, মানে যেগুলো মেইনলি উপকারী, মানে যেগুলো আসলে আমাদের দরকার, সেগুলো নিয়ে ভিডিও টিউটোরিয়াল দিব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কোর্স আসলে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেই সম্পর্কে আলোচনা করা হবে, এবং কোন কোন বই পড়লে বা কতটুকু পড়লে আসলে আপনি ভালো করতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করা হবে। ম্যাথমেটিক্সের এখানে কিছু আলোচনা করা হবে, ম্যাথমেটিক্সের কিছু শিটও দেওয়া হবে। ইংলিশের যে শিটগুলো দেওয়া হবে সেটা হচ্ছে আসলে এসের উপর দেওয়া হবে। টেকনিক্যাল এডুকেশন ইম্পর্টেন্স সম্পর্কে যে এসেটা এসেছিল, তারপর রিনিউয়েবল এনার্জি সম্পর্কে যে এসেটা এসেছিল, এর আরো কিছু গুরুত্বপূর্ণ এসে রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, সেগুলো নিয়ে একটা শিট দেওয়া হবে। আর জেনারেল সায়েন্স অ্যান্ড কম্পিউটার, এই সেক্টর থেকে সাধারণত বইটা একটু এমসিকিউ বেশি এসে থাকে, জেনারেল সায়েন্স এবং কম্পিউটার নিয়ে। এবং অন্যান্য সেক্টর যেমন বিআরবির যে পরীক্ষা হয়েছিল, বিআরবির এক্সামে এখানে দেখা যায় যে জেনারেল সায়েন্স নিয়ে এবং কম্পিউটার সেক্টর নিয়ে বেশ ভালো প্রশ্ন হয়েছিল। তো এতক্ষণ আসলে আমরা একটা কোর্সের ডেসক্রিপশন নিয়ে আলোচনা করেছিলাম যে আসলে এটা কি জিনিস। এটা হচ্ছে আপনি নিজে এরকম একটা রুটিন, এরকম একটা জিনিস সাজিয়ে নিয়ে পড়াশোনা করতে পারেন। আর আমি যে জিনিসটা সাজিয়েছি যে সেখানে আমি আসলে এই বিষয়গুলোর উপরে লেকচার শিট, ভিডিও টিউটোরিয়াল, ঠিক আছে, এবং আলোচনা করব, এবং আপনারা চাইলে লাইভ বিভিন্ন প্রবলেমের সলিউশন নিয়ে কথাবার্তা বলবো। তো এই কোর্সটির আসলে উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা জানা খুবই জরুরি। দেখা যাচ্ছে যে আমি আসলে এই কোর্সটি কেন তৈরি করেছি। এই কোর্সটি তৈরি করার উদ্দেশ্য আসলে যে কোনো জায়গায় অবস্থানরত উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যালের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে যারা আগ্রহী ব্যক্তি, তারা এই কোর্সটিতে যেন অংশগ্রহণ করতে পারে, তারা যেন একটা ভালো প্রিপারেশন নিতে পারে। আসলে এটাই হচ্ছে মূলত এই কোর্সটির উদ্দেশ্য। দেখা যায় যে আপনি যদি সহকারী প্রকৌশলীর দিকে খেয়াল করেন, দেখবেন যে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন মানে জব প্রিপারেশন নেওয়ার জন্য তাদের বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জব প্রিপারেশনের জন্য তেমন কোনো প্রতিষ্ঠান আসলে নাই। যাও কয়েকটা প্রতিষ্ঠান আছে, এগুলো আসলে মূলত ডুয়েট ভর্তি কোচিং কে নিয়ে আগানো, মানে ডুয়েট ভর্তিকে নিয়ে আসলে কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং অ্যাকচুয়ালি জব প্রিপারেশন নিয়ে তেমন কোনো কিছুই নাই। আবার দেখা গেছে যে ডিপ্লোমা সেক্টর থেকে পাশ করার পরে অনেকেই বিভিন্ন জায়গায় চাকরির জন্য চলে যায়, অনেকেই বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন এলাকায় থাকে। তো দেখা যাচ্ছে তাদের আসলে মূলত একত্রিত হয়ে একটা জায়গায় মানে ক্লাস করাটা খুব কষ্টকর হয়ে যায়। যেমন একজন লোক থাকে রাজশাহীতে, মনে করেন সে গাজীপুরে এসে কোচিং করবে, এটা তার জন্য একটা কষ্টকর। বা মনে করেন কেউ থাকে হচ্ছে ঢাকা, সে চিটাগাং যাবে, তার জন্য এটা কষ্টকর। কেউ চিটাগাং থাকে, সে ঢাকায় এসে কোচিং করবে, এটা আসলে খুব কষ্টকর। এই জন্য আসলে যে আমরা যেন সবাই আসলে এই মানে পড়াশোনাগুলোর মধ্যে, আমাদের দেখা গেছে যে আমরা এডুকেশনাল লাইফে বিভিন্ন ধরনের পড়াশোনা করেছি, চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমাদের পড়াশোনাটার মানটা অন্যরকম করতে হবে, পড়াশোনাটা এখানে সম্পূর্ণ ভিন্ন রকম করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সেখানে যদি আমরা 80 পেয়ে থাকি তাহলে আমাদের A+ হয়ে গেছে, কিন্তু এখানে 80 পাওয়ার কিছু না, এখানে হচ্ছে হাইস্ট একটা মার্কস পাওয়ার বিষয় থাকে। তো এই জন্য আসলে কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন জায়গায় যেখানে রয়েছি সেখানে অবস্থানরত সমস্ত প্রকৌশলী ভাইরা যেন একটা বর্তমান যে সরকারি চাকরি যে বেশ
ভালো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, এগুলোতে যেন আমরা ভালো অ্যাটেন্ড করতে পারি এবং এগুলোতে যেন আমরা ভালো করতে পারি, সেই জন্য আসলে এই কোর্সটির উদ্দেশ্য। কোর্সটি আসলে কিভাবে পরিচালনা করা হবে সেই সম্পর্কে একটু বলি। কোর্সটি পরিচালনা করা হবে আসলে ডিজিটাল ডিস্টেন্স এডুকেশন লার্নিং সিস্টেম তথা ইন্টারনেটকে ব্যবহার করে ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে কোর্সটি পরিচালনা করা হবে। সাধারণত এই ধরনের পরিবেশ আসলে বাইরের দেশে, আমরা যে উন্নত দেশগুলো বলি সেগুলোতে এগুলো হরহামেশাই হয়ে থাকে। যেমন আপনি যদি দেখেন বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিগুলো, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, তারপর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট, এই ধরনের ইউনিভার্সিটি, অস্টিন ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটিগুলো তাদের বিভিন্ন কোর্স তারা এরকম অনলাইনে এরকম ডিস্টেন্স এডুকেশন লার্নিং সিস্টেমের মাধ্যমে যেন সবার কাছে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, বাংলাদেশে থাকেন আপনি, চাই আপনি ব্রাজিলে থাকেন, চাই আপনি কানাডাতে থাকেন, চাই আপনি সৌদি আরবে থাকেন, যেখানে থাকেন সবাই যেন অংশগ্রহণ করতে পারে। এই জন্য তারা এই ধরনের কোর্সগুলো এরকম ডিস্টেন্স এডুকেশন লার্নিং সিস্টেমের আওতায় তারা এই ধরনের বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে। আপনারা জানেন যে এডেক্স এর মাধ্যমে তাদের বহু বড় বড় ধরনের অনেক ভালো মানের কোর্স পরিচালনা করে থাকে তারা এইভাবে। তো আসলে আমি সেই সমস্ত সেক্টর থেকে অনুপ্রাণিত হয়েই চিন্তা করলাম যে এরকম ডিস্টেন্স এডুকেশন লার্নিং সিস্টেমের মাধ্যমে যদি আমরা একটা মানে পড়াশোনার বিষয়টাকে নিয়ে আসতে পারি, আধুনিক সিস্টেমে যদি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জন্য অনেক হেল্প হয়ে যায়। আমাদের আর্থিক, আমাদের সময়, আমাদের মূল্যবান সময় বেঁচে যায়। আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় দেখা গেছে যে আপনি একটা ক্লাস মিস করলেন, সেই ক্লাসটা আবার এখানে রিপিট করতে পারতেছেন। আপনি এখন এক জায়গায় আছেন, আপনি আরেক জায়গায় যাচ্ছেন, তো কোনো সমস্যা হচ্ছে না, আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছেন, আপনি পড়াশোনার মধ্যে থাকতে পারতেছেন। তো আসলে একা দেখা গেছে যে অনেক সময় হয়ে ওঠে না, কোনো একটা কিছুর আওতায় না থাকলে, কোনো একটা ইনস্টিটিউটের আন্ডারে না থাকলে দেখা গেছে যে আমরা আসলে পড়াশোনাটা ওরকম করে উঠতে পারি না। সেই জন্যই আসলে এই কোর্সটি এভাবে পরিচালনা করা হবে। এবার আসি কোর্সটিতে আসলে কারা অংশগ্রহণ করতে পারবেন। কোর্সটিতে প্রথমত যারা অংশগ্রহণ করতে আগ্রহী, যারা আসলে চাচ্ছেন এই ধরনের কিছু, যারা আসলে চাচ্ছেন যে আমি আসলে এরকম একটা কিছু করি, তারা আসলে কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও যারা উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা অংশগ্রহণ করতে পারবেন। যারা আসলে শিখতে এবং শেখাতে ভালোবাসেন, তবে কাউকে হেয় করেন না, কারণ মানুষ মাত্র ভুল হয়ে থাকে এবং আমরা আসলে কেউ ভুলের ঊর্ধ্বে না, তারা এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন। যাদের স্মার্টফোন বা কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করার যে এরকম কোনো ডিভাইস আছে এবং যারা আসলে ইন্টারনেট ব্যবহার করেন, যেহেতু আমাদের সম্পূর্ণ কোর্সটি আসলে ডিজিটাল কোর্স, তাই যারা এই সমস্ত জিনিস ব্যবহার করে থাকেন তারা আসলে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও যারা এমআই গ্রাজুয়েশন করছেন, এই কোর্স এমআইদের জন্য অনেক হেল্পফুল হবে। যারা এমআই করছেন তাদের বিশেষ করে ডিপার্টমেন্টাল সেক্টরের জন্য, যেমন এলিমেন্টারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এলিমেন্টারি ইলেকট্রনিক্স, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো যারা করছেন তারা অংশগ্রহণ করতে পারবেন। তবে যারা সরকারি চাকরি করছেন অথবা আধা সরকারি চাকরি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছেন, তাদের আসলে এখানে অংশগ্রহণ করার বিশেষ একটা প্রয়োজন নাই, কেননা আমরা তো আসলে এটা যারা জব প্রিপারেশন নিচ্ছেন, যারা জবে যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে মূলত সাজানো। তবে এরকম কেউ যদি অংশগ্রহণ করতে চান তবে আমরা বাধা দিব না, তবে আমরা বলছি যে তাদের তার প্রয়োজন নাই, তারা একটা ভালো প্রতিষ্ঠানে আছেন, ভালো একটা জায়গায় আছেন, তাদের আর এই বিষয়টা খুব বেশি একটা দরকার হয়ে উঠবে না। এবার আসেন যে আসলে কিভাবে কোর্সে অংশগ্রহণ করবেন। কোর্সে অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনার একটা সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত ইমেইল করতে হবে। ইমেইল আইডি হচ্ছে যে jewelacademiccare@gmail.com। আমি আবার বলছি JEWEL জুয়েল একাডেমিক ACADEMIC একাডেমিক কেয়ার care@gmail.com। তো আসলে সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তে আপনারা যে বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবেন তার মধ্যে হচ্ছে যে আপনার নাম থাকবে, পিতার নাম, মাতার নাম, মোবাইল নাম্বার এবং একটা জিমেইল অ্যাকাউন্ট, এবং ডিপ্লোমার ইনস্টিটিউট নাম, আপনি কোথা থেকে পাশ করেছেন বা কোন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন, আপনার রোল নাম্বার, পাশের সন, কত সনে আপনি পাশ করেছেন, তারপরে সিজিপিএ, আপনার সিজিপিএ কত ছিল, এবং আপনার এক কপি ছবি। অবশ্যই এই বিষয়গুলো সংযুক্ত করতে ভুলবেন না, এগুলো দিয়ে ইমেইল করবেন। আপনি যদি ইমেইল করেন তাহলে আপনাকে এরপর দেওয়া হবে একটা ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড অথবা একটি কোর্স কোড, যা দিয়ে আপনি স্মার্টফোনের গুগলের নির্দিষ্ট অ্যাপ অথবা গুগলের এডুকেশন ওয়েবসাইটে গিয়ে অ্যাক্সেস করে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হবে, অথবা যারা কোর্স করতে আগ্রহী বা যারা পড়াশোনা করতে চান এইভাবে, তাদেরকে এই বিষয়ে হেল্প করা হবে যে কিভাবে আপনি আসলে অ্যাক্সেস করবেন। আপনি আসলে চাইলে আপনার একটা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, অথবা আপনি ওয়েবসাইটে ওয়েব ব্রাউজিং এর মাধ্যমে আপনি কোর্সে এই কোর্সটির সাথে আপনি কি পাবেন? কোর্সটির সাথে আপনি পাবেন বিগত বছরে আগত নিয়োগ পরীক্ষার প্রশ্নের সলিউশন, প্রায় 3000 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ম্যাথ সম্বলিত লেকচার শিট ইংরেজি ভার্সনে, ইলেকট্রিক্যাল থিওরি প্রশ্নোত্তর সম্বলিত লেকচার শিট ইংরেজি ভার্সনে, প্রায় 2000 এমসিকিউ সম্বলিত লেকচার শিট,
এগুলো সবই ইংরেজি ভার্সনে। কারণ আজকাল আমাদের অনেক পরীক্ষাতে ইংরেজিতে প্রশ্ন হয়ে থাকে, হ্যাঁ, তাই বাজারে অনেক ধরনের বাংলা ভার্সনের নিয়োগ গাইড পাওয়া যায়, ইংরেজি ভার্সনে তেমন একটা পাওয়া যায় না। তাই এগুলো আমরা আলাদা আলাদাভাবে তৈরি করেছি যেন রিভিশনের জন্য খুবই সহজ হয়ে যায়। এজন্য আমি এখানে আমাদের এমসিকিউ শীটের একটা অংশ, একটা চ্যাপ্টারের একটা অংশ একটু দেখাচ্ছি যে কিভাবে তৈরি করা হয়েছে। তো এটি হচ্ছে আসলে মূলত বেসিক ইলেকট্রিসিটি এমসিকিউর অংশ। তো এখানে আমরা একটা এমসিকিউ দেখতে পাচ্ছি যে এমসিকিউতে লেখা আছে যে দ্য রেজিস্টিভিটি অফ দ্য কন্ডাক্টর ডিপেন্ডস অন, অপশনে দেওয়া আছে যে এতে এরিয়া অফ দ্য কন্ডাক্টর, বিতে দেওয়া আছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর, সিতে দেওয়া আছে টাইপ অফ ম্যাটেরিয়াল, ডিতে দেওয়া আছে নান অফ দিস। তো এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে এই এমসিকিউটার পাশে এখানে যেভাবে দিয়ে দেওয়া আছে যে এমসিকিউটা এর আগে কোথায় এসেছে। তো এই এমসিকিউটা বিআরইবিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে 2015 সালে এসেছে। তো পাশে এখানে অ্যান্সার দেওয়া আছে যে 1C, আবার নিচে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, হ্যাঁ, যে আসলে এটার অ্যান্সারটা কি হবে এবং সঠিক অ্যান্সারটা কি হবে, এরকম এর জন্য অ্যান্সার ব্যাখ্যা দেওয়া আছে। তো ব্যাখ্যাতে লেখা আছে যে দ্য রেজিস্টিভিটি ইজ এ প্রপার্টি অফ ম্যাটেরিয়াল defined as the resistance between two opposite faces of a cube of a material of unit volume. That is why resistivity is only the unique property of material and it does not depend upon the dimension of any piece of material. তো এই ব্যাখ্যাটা থেকে আমরা বুঝতে পারছি যে আসলে এর অ্যান্সারটা হবে টাইপ অফ ম্যাটেরিয়াল। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের এমসিকিউগুলোতে যদি শুধু টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে অনেক সময় দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে মুদ্রণজনিত কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় যে অনেক নিয়োগ গাইডেতে এটার অ্যান্সারে টিক চিহ্ন দেওয়া আছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এটা আসলে তাদের অনাকাঙ্ক্ষিত বা মুদ্রণজনিত যে কোনো কারণেই হোক না কেন অ্যান্সারটা টিক চিহ্ন, শুধু টিক চিহ্ন দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকে স্টুডেন্ট এই ভুলটা ধরতে পারে না, ফলে তারা তাদের মধ্যে এই ভুলটা ভুলই থেকে যায় অনেকের ক্ষেত্রে। আর যারা জানে তারা তো শুধরিয়ে নিতে পারে। তাই আসলে বেশিরভাগ এমসিকিউগুলোতে আমরা এরকম ব্যাখ্যা সম্বলিত এমসিকিউ তৈরি করার চেষ্টা করেছি। এবার আসি আসলে কোর্স ফি নিয়ে কথা বলার জন্য। তা আমাদের এখানে আসলে মূলত দুই ধরনের কোর্স রয়েছে, একটা হচ্ছে যে ফ্রি কোর্স আর একটা হচ্ছে প্রিমিয়াম কোর্স। তো ফ্রি কোর্সে যারা আসলে রেডমার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জব প্রিপারেশন গ্রুপের মেম্বার রয়েছেন অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জব প্রিপারেশন গ্রুপের মেম্বার রয়েছেন, ট্রিপল ইঞ্জিনিয়ার্স, এছাড়াও ট্রিপল জব প্রিপারেশন গ্রুপের মেম্বার রয়েছেন, তারা আসলে আমাদের এই ফ্রি কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। এবং যারা ফ্রি কোর্সে অংশগ্রহণ করবেন তারা পরবর্তীতে চাইলে প্রিমিয়াম কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। তো ফ্রি কোর্সে অংশগ্রহণ করার জন্য আমরা ইতিপূর্বে দেখিয়েছি যে আসলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে চাইলে আপনাকে আমাদেরকে ইমেইল করতে হবে অথবা জ্যাক ট্রিপল জব প্রিপারেশন কোর্সে আপনি ইনবক্স করতে পারেন। তো এর পরবর্তী ভিডিওতে আসলে আমরা মূলত বুয়েট কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেই সমস্ত নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তবে আমি বলবো যে আসলে প্রশ্ন প্যাটার্নের উপর নির্ভর করে আসলে প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে না। প্রিপারেশন নিতে হবে সামগ্রিকভাবে। আর প্রশ্ন প্যাটার্নটার উপর নির্ভর করে আসলে রিভিশন করা যেতে পারে, যে নিয়োগ পরীক্ষার আগে এক সপ্তাহ আগে বা কিছুদিন আগে, হ্যাঁ, রিভিশন করা যেতে পারে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী, বা ওই জিনিসগুলোর উপরে গুরুত্ব বেশি দেওয়া যেতে পারে। তবে সামগ্রিকভাবে প্রিপারেশন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কেননা যে কোনো সময় প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হতে পারে, যে কোনো সময় অন্য কেউ প্রশ্ন করতে পারে। দেখা গেছে এই বছর যারা প্রশ্ন করছে পরের বছর তারা নাও প্রশ্ন করতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তাই সামগ্রিক প্রিপারেশন নেওয়াটাই ভালো হবে। তবে এর পরবর্তী পর্বতে আমি আরও কিছু প্রতিষ্ঠানের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।